আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। গত 14ই মে 2020 কথা সাহিত্যিক দেবেশ রায় প্রয়াত হয়েছেন। বাংলা সাহিত্যে দেবেশ রায় একজন ছকভাঙা আধুনিক ঔপন্যাসিক হিসেবে পরিচিত ছিলেন। দেবেশ রায়ের জন্ম 1936 সালের পাবনা জেলায়। কিশোর বয়সেই তার পরিবার পাবনা থেকে জলপাইগুড়ি চলে আসে। তারপর থেকে তিনি উত্তরবঙ্গের বাসিন্দা। 1979 থেকে 1989 এই এক দশক তিনি পরিচয় পত্রিকার সম্পাদনা করেন। ছাত্রজীবন থেকেই তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী ছিলেন। রাজনীতি সূত্রেই শিখেছিলেন রাজবংশী ভাষা। দেবেশ রায়ের প্রথম গল্প প্রকাশিত হয়েছিল 1953 সালে। তারপর তার 50 বছরেরও বেশি সাহিত্য জীবনে অনেকগুলি উল্লেখযোগ্য বই তিনি রচনা করেছেন, যার মধ্যে ছিল সময় অসময়ের বৃত্তান্ত, তিস্তা পারের বৃত্তান্ত, তিস্তা পুরাণ, খরার প্রতিবেদন, দাঙ্গার প্রতিবেদন, বরিশালের যোগেন মণ্ডল ও অন্যান্য রচনা। 1990 সালে তিস্তা পারের বৃত্তান্ত উপন্যাসের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার পান। দেবেশ রায়ের প্রয়াণ হয়েছে এই করোনা আক্রান্ত সময়ের মধ্যে। আমরা আমাদের চলতি মূলধারার পত্রপত্রিকায় যেটুকু তার কাজ নিয়ে চর্চা দেখেছি, তার থেকে বেশি দেখেছি দেবেশ রায়ের ব্যক্তিগত জীবন নিয়ে স্মৃতিচারণ। তাই আজকে আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠানে দেবেশ রায়ের সাহিত্যের দিকে একটু নজর ফেরাবো। তার সাহিত্যের নানা দিক, তার রাজনীতি, তার সাহিত্যের ইতিহাস বোধ, তার সাহিত্যের চরিত্ররা, তার সাহিত্যের যে ল্যান্ডস্কেপ, যে সাউন্ডস্কেপ, ভাষা, তার গদ্যের শৈলী এবং তার কিছু নির্বাচিত রচনা থেকে কিছু পাঠ, এই সব মিলিয়ে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানমালা, যার নাম দেবেশ পারের বৃত্তান্ত। আজকের অনুষ্ঠানমালায় অংশ নিয়েছেন অধ্যাপক ও দেবেশ রায় গবেষক শাশ্বতী মজুমদার, অধ্যাপক শান্তনু সরকার, বাংলা ভাষার গবেষক ও লেখক স্বরূপ কুমার সরকার, লেখক এনাক্ষী রায়, লেখক সাক্ষ্যজিৎ ভট্টাচার্য, অধ্যাপক ও লেখক স্বপন পাণ্ডা এবং সাহিত্য আলোচক ও সংবাদকর্মী তাপস দাস। এখন শুনবেন কথা সাহিত্যিক দেবেশ রায়ের স্মরণে বিশেষ অনুষ্ঠান দেবেশ পারের বৃত্তান্ত। এই অনুষ্ঠানে আমাদের আজকের তৃতীয় বক্তা বাংলা ভাষার গবেষক ও লেখক স্বরূপ কুমার সরকার। তিনি আজকে ছুঁয়ে যাবেন যে বিষয়, তা হল গদ্যকার দেবেশ রায়, তার গদ্য রচনার বৈশিষ্ট্য, শৈলী, আকর্ষণ ও চরিত্র উঠে আসবে এই পর্বে। গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে তায়ারে, ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে তায়ারে, যেদিন গাড়িয়াল উদাহরণ নারীর মন রুইরা রয় রে। লোকশ্রুতি বা অতিকথা, ইংরেজিতে যাকে বলে মিথ, সেই লোকশ্রুতি নতুন করে তৈরি করে তুলতে গেলে
পুরনোকে তো ভাঙতেও হয়। দেবেশ রায়ের ক্ষেত্রে এটা বারবার ঘটেছে। তিনি জীবিতাবস্থায় মিথে পরিণত হয়েছিলেন, আর সেই লোকস্মৃতি তৈরি হয়ে উঠছিল তার লেখালেখি শুরুর আদিপর্ব থেকেই। গত শতাব্দীর 60-এর দশক থেকে যে লোকশ্রুতির সূচনা, তা ক্রমেই গাঢ়তর হয়েছে এবং তার জীবিত থাকার শেষ দিন পর্যন্ত তা পুষ্ট হয়ে এসেছে। সেই 60-এর দশকেই বাংলা গল্পের ক্ষেত্রেই শুধু নয়, বৃহত্তর অর্থে বাংলা গদ্য সাহিত্যেই যে বৈপ্লবিক ভাঙচুর ও নতুন গঠন তৈরি হয়ে উঠেছিল, তার প্রধান ছিলেন দেবেশ রায়। 80-র দশকে সেই গদ্যের পরিপূর্ণ বিকাশ চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো, বজ্রপাতের শব্দের কান বধির করে দেওয়ার মতো। যদিও বাজ পড়ার মতো আকস্মিক ছিল না ঘটনাটা, এর পেছনে ছিল তিনটি দশক জুড়ে অপরিমেয় শ্রম ও মনন চর্চা। এই একক ব্যক্তির প্রভাব তার পর থেকে সমগ্র বাংলা সাহিত্যেই অনুভূত হয়েছে। বাংলা উপন্যাস ও গল্পে ততদিনে এসে গেছেন তার দ্বারা প্রভাবিত লেখক পাঠক সম্প্রদায়। মূলত সেই 80-র দশকের লেখকরাই এখন বাংলা সাহিত্যের প্রধান লেখক। বহু লেখক পাঠক সমালোচক তার দ্বারা প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবেই প্রভাবিত হলেও দেবেশ রায় সম্পর্কে লেখাপত্রের সংখ্যা খুবই কম। বিশ্ব সাহিত্যের প্রেক্ষাপটকে পেছনে দাঁড় করিয়ে রাখলেও যার সৃষ্টিকর্ম অভাবনীয় বলে চিনে নেওয়া যায়, যার নামের সঙ্গে তুলনায় উচ্চারিত হয় রবীন্দ্রনাথ, বালজাক, টলস্টয়, দস্তয়েভস্কি, কার্পেন্টিয়ার, ওয়ান রুলফো, মার্কেজের নাম, তার সম্পর্কে লেখালেখি ও আলোচনার এত স্বল্পতা, এই বিষয় থেকেই আমরা তার সম্বন্ধে তৈরি হয়ে ওঠা মিথের বিষয় ফিরব। দেবেশ রায়কে বলা হতো লেখকদের লেখক। শুধু বাংলা সাহিত্য কেন, বিশ্ব সাহিত্যেই এই রকম অভিধা কোনো লেখককে দেওয়ার উদাহরণ প্রায় নেই বা একেবারেই নেই। লেখকের লেখক বলতে তো এটাই বোঝানো হয় যে এই লেখকের লেখা সাধারণ পাঠকদের জন্য নয়, শুধুমাত্র লেখকরাই এই লেখকের লেখা পড়তে পারবেন বা বুঝতে পারবেন। এই বক্তব্য অর্ধসত্য নিশ্চিতভাবেই, কারণ দেবেশ রায়ের পাঠককুল বিপুল ও সারা পৃথিবীতেই বিস্তৃত। তা সত্ত্বেও এই বক্তব্যের অর্ধেক সত্যটা হলো দেবেশ রায়ের লেখা সবার জন্য নয়। প্রকৃত সাহিত্য পাঠক বা বলা যায় ধুরন্ধর সাহিত্য পাঠক ছাড়া দেবেশ রায়ের লেখার মর্মোদ্ধার সম্ভব নয়। তাহলে কি দেবেশ রায়ের লেখা দুর্বোধ্য? তাই বা কী করে বলা যাবে? তিনি তো সাধারণ বাংলা ভাষাতেই লেখেন, আর অপরিচিত শব্দ পারতপক্ষে ব্যবহারই করেন না। একথা অবশ্য সত্যি যে তিনি সাধারণ বাংলা ভাষায়, মানে চলিত এখনকার বাংলা ভাষাতেই লেখেন এবং অপ্রচলিত শব্দ প্রায় ব্যবহার করেনই না। তবে তার বাক্য গঠন অত্যন্ত আধুনিক, এবং যে আধুনিকতা রপ্ত করতে না পেরে মুষ্টিমেয় কিছু লেখক, পাঠক, সমালোচক তার লেখায় প্রবেশ করতে পারেন না এবং দুর্বোধ্যতার অভিযোগ আনেন। কিন্তু যারা দেবেশ রায়ের লেখা পড়েন এবং বোঝেন, তাদের কাছেও কেন লেখক দেবেশ রায় মিথে পরিণত হয়ে যান? এর উত্তর আছে দেবেশ রায়ের লেখার বিষয়ে। তিনি সমসাময়িক সমাজ, জীবন, অর্থনীতি, রাষ্ট্রনীতি নিয়েই লেখেন। কোনো ব্যবসায়িক প্রয়োজনে বা জনপ্রিয়তার চোরাবালির টানে অনতীত কাল বা ঐতিহাসিক কাল নিয়ে লেখেন না। এর ব্যতিক্রমও আছে, বা শুধুমাত্র দুটো নরনারীকে উপস্থাপিত করে বাস্তব সম্পর্ক শূন্য, বাস্তব অবস্থা নিরপেক্ষ কাহিনী লেখেন না। তাকে বাস্তবতার শেষ ধাপ পর্যন্ত যাচাই করে তবেই লেখায় স্থান দেন।
এ তো গেল তার লেখার প্রবণতার একটা অতি ভগ্নাংশিক দিকের কথা। বাংলা গল্প উপন্যাসে যেটা প্রায় কখনোই আসে না, সেই রাষ্ট্র ব্যবস্থার কথা দেবেশ রায়ের গল্প উপন্যাসে সেভাবেই আসে যেভাবে তা আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। আমাদের গোপন নিভৃত ভাবনা চিন্তার মধ্যেও কোথায় রাষ্ট্রশক্তির অনুপ্রবেশ আমাদের চালিত করছে, সেটা গল্প উপন্যাসে নিয়ে আসা কোনো সাধারণ কাজ নয়। সব কিছুকেই অতিক্রম করতে পারা প্রতিভার কাজ। সে কাজ সম্পন্ন হয়ে এসেছে দেবেশ রায়ের লেখায় গত 60 বছর ধরে। কিসের মোর রাধন, কিসের মোর বারণ, কিসের মোর রাধন, কিসের মোর বারণ, কিসের মোর হলুদি বাটা। মোরে প্রাণ না অন্যের বাড়ি যাহার, মোরে রাঙিনা দিয়া খাতা। মোরে প্রাণ না অন্যের বাড়ি যাহার, মোরে রাঙিনা দিয়া খাতা। ও প্রাণ সজনী কার আগে কব দুঃখের কথা। আর যদি দেখো, আর যদি শোনো, আর যদি দেখো, আর যদি শোনো অন্য জনের সঙ্গে কথা, হেন জৈবন সাগরে ভাসাবো, পাশানে ভাঙিব মাথা। হেন জৈবন সাগরে ভাসাবো, পাশানে ভাঙিব মাথা। ও প্রাণ সজনী তার আগে সব দুঃখের কথা। দেবেশ রায়ের ভাষা চর্চা ও বিষয় চর্চা নিয়ে আগামী দশকগুলো জুড়ে কাজকর্ম গবেষণা চলতেই থাকবে। আমরা আজ তার ভাষা চর্চা নিয়ে, বা বলা ভালো তার ভাষা চর্চার একটা ক্ষুদ্র পরিসর নিয়ে আলোচনা করব, যেখানে দেবেশ রায় সম্বন্ধে যে প্রথমে বলা হয়েছিল মিথ তৈরি করতে গেলে পুরনো মিথ ভাঙতেও হয়, তার কিছু উদাহরণ খুঁজব। আজ যখন বাংলা ভাষায় এত এত লেখা হয়, এত দৈনিকপত্র, এত সাময়িকপত্র প্রকাশিত হয়, এত এত গবেষণাপত্র তৈরি হয়, এত লেখকরা লেখেন, এত পাঠকরা পড়েন, এত সভা সমিতি, এত লাইব্রেরি, তা সত্ত্বেও বাংলা গদ্য গড়ে ওঠার সেই আদিযুগ থেকে এখন পর্যন্ত বাংলা গদ্য ভাষা নিয়ে একই অভিযোগ বা অস্বস্তি বারবার প্রকাশ করা হয়, বাংলা ক্রিয়াপদের স্বল্পতা নিয়ে। বাংলা বাক্যের দুর্বলতা সম্পর্কে সংস্কারটা প্রচলিত হয়েছে প্রধানত ইংরেজি বাক্যের সঙ্গে, বা কখনো কখনো সংস্কৃত বাক্যের সঙ্গেও তুলনা থেকে। তাতে প্রথমেই ধরা পড়ে বাংলা ক্রিয়াপদের দুর্বলতা। সেই দুর্বলতার একটা প্রমাণ হিসেবে ধরা হয় বাংলা ক্রিয়াপদের স্বল্পতা ও তার ফলে মাত্র কয়েকটি ক্রিয়াপদ দিয়ে অনেক ক্রিয়া সম্পাদন করার বাধ্যতা। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলায় সিগারেট খাওয়া হয়, ভাত খাওয়া হয়, জল খাওয়া হয়, বা পুজো করা হয়, রান্না করা হয়, রাগ করা হয়, গান করা হয়, বা চোট লাগে, কাজে লাগে, সুর লাগে, গুলি লাগে, এরকম উদাহরণ বাড়ানো যায়। বাংলায় বাক্য গঠনের এই দুর্বলতা বা পুনরাবৃত্তি দোষ এড়াবার জন্য অনেক সময় ক্রিয়াপদ বাদ দিয়ে বাক্য তৈরির চেষ্টা হয়েছে। কবি সুধীন্দ্রনাথ দত্ত তার গদ্য রচনায় ক্রিয়াপদহীন বাক্য রচনাকে প্রায় একটা স্টাইলে পরিণত করে ফেলেছিলেন। তাতে বাধ্যতই নানা ধরনের প্রত্যয় নিষ্পন্ন শব্দের উপর নির্ভর করতে হয়েছে তাকে। বাংলার স্বাভাবিক গড়নে অসন্তোষ, ইংরেজির মতো বাংলাকে চলিষ্ণু ও ভার বহনক্ষম করে তোলার ইচ্ছা ও সেই উদ্দেশ্যে সংস্কৃতের ওপর নির্ভরতার বাধ্যতায় সেই 1800 সাল থেকেই
এমন চেষ্টা বারবার হয়েছে। বাংলা ক্রিয়াপদের সংখ্যাল্পতা আর এক ক্রিয়া দিয়ে অনেক ক্রিয়া সম্পাদন করার অভিযোগ যথার্থ নয়। বাংলা ক্রিয়াপদ ব্যবহারের বৈশিষ্ট্যে অসমাপিকা ক্রিয়ার রূপবৈচিত্র্য সম্পর্কে অসচেতনতা থেকেই এই ধরনের অভিযোগ তৈরি হয়। সংস্কৃতে ক্রিয়ার সংখ্যা একটি ধাতু থেকে একাধিক ক্রিয়াপদের জনন ক্ষমতা ও ধাতুর শ্রেণী বিশ্লেষণ অত্যন্ত নির্দিষ্ট। এদিকে ইংরেজিতে বিশেষ্যকে ক্রিয়াতে রূপান্তরিত করা সহজ, তাই একই শব্দ বিশেষ্যও বটে, ক্রিয়াও বটে। ধাতুগত ক্রিয়ার সংখ্যা ইংরেজিতেও খুব বেশি নয়, কিন্তু সে কারণে ইংরেজিতে ক্রিয়াপদের সংখ্যাল্পতা ঘটে না, কারণ সেখানে বিশেষ্য থেকে ক্রিয়া তৈরির বিকল্প ব্যবস্থাটাই বেশি সক্রিয়। সংস্কৃত ক্রিয়ার বৈচিত্র্য বহুলতা বাংলা পর্যন্ত এসে পৌঁছয়নি। বাংলায় ক্রিয়াপদের স্বল্পতা সম্পর্কে কুসংস্কারের একটা প্রধান কারণ বাংলা লেখকরা বাংলা ক্রিয়াপদ সম্পর্কে সচেতন নন, আর মৌখিক বাংলায় যে বিচিত্র ক্রিয়াপদ ব্যবহৃত হয় তা লেখার বাংলায় আসে না। সংস্কৃতে পাণিনির গণনা অনুযায়ী ধাতুর সংখ্যা 2000 হলেও সাহিত্যে 800-র সামান্য বেশি এসেছে। এই 800-র মধ্যে মাত্র 500টি বৈদিক সাহিত্যে ও সংস্কৃত সাহিত্যে আছে, 100টি আছে শুধুই সংস্কৃত সাহিত্যে। নকুলেশ্বর বিদ্যাভূষণ বাংলায় 1056টি ধাতু নির্দেশ করেছিলেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1916 সালে প্রকাশিত জ্ঞানেন্দ্রমোহন দাশের বাংলা অভিধান থেকে 1500 ধাতুর একটা তালিকা তৈরি করেছিলেন। বাংলায় ক্রিয়াপদের সংখ্যার কোনো স্বল্পতা নেই, কিন্তু লেখকরা সেই মৌখিক ক্রিয়াপদগুলোকে গদ্যে ব্যবহার করতে পারেন না। বাংলা বাক্যের এই তথাকথিত দুর্বলতা লেখকের দুর্বলতা, ভাষার দুর্বলতা নয়। এই বিষয়টি প্রথম স্পষ্টভাবে চিহ্নিত করেন দেবেশ রায় তার গবেষণা গ্রন্থ উপনিবেশের সমাজ ও বাংলা সাংবাদিক গদ্য বইটিতে। এবার ওই বইটি থেকে এ বিষয়ে দেবেশ রায়ের উদ্ধৃতি নেব। অসমাপিকা ক্রিয়া দিয়ে বাংলায় ক্রিয়াগুলির কাল পরম্পরা ও পারস্পরিক সংযোগ বোঝানো হয়। আমি স্টেশনে গিয়ে দেখি ট্রেন এসে গেছে। এই বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া, দেখি ও এসে গেছে। অসমাপিকা একটি, গিয়ে। এই অসমাপিকাটি আমার যাওয়া আর ট্রেন আসা এই দুটি কাজের কোনটি আগে কোনটি পরে তা বোঝাচ্ছে। এসে গেছে পদটি যৌগিক ক্রিয়া। কখনো কখনো অসমাপিকা ও সমাপিকা ক্রিয়া দিয়ে এরকম একটি অর্থবাচক ক্রিয়া তৈরি করা হয়। দাঁড়িয়ে পড়া, দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে যাওয়া, ঘুমিয়ে পড়া, ঘুমিয়ে থাকা, ঘুমিয়ে যাওয়া, খুঁজতে যাওয়া, খুঁজতে থাকা, বেরিয়ে পড়া, বেরিয়ে যাওয়া, বেরিয়ে আসা, বেড়াতে বেরোনো, পড়তে বসা, পড়তে থাকা, পড়তে যাওয়া, এরকম। বাংলা ভাষার যৌগিক ক্রিয়ায় অল্প সংখ্যক সমাপিকা ক্রিয়া কর্মবোধক অসমাপিকার সঙ্গে মিলে শব্দার্থের নানা সূক্ষ্ম অর্থভেদ ঘটায়। ইংরেজিতে প্রিপোজিশন যেমন ঘটাতে পারে। অসমাপিকার আরেকটি ব্যবহার তার পুনরাবৃত্তিতে সময়ের একটা ধারাবাহিকতা বোঝানো যায়। খুঁজতে খুঁজতে ঠিকানাটা পেয়ে গেলাম, রেস খেলতে খেলতে লোকটার সর্বস্ব গেল। প্রথম বাক্যটিতে সময়সীমা বেশ ছোট, দ্বিতীয় বাক্যে বেশ দীর্ঘ, কিন্তু অসমাপিকা ক্রিয়ার একই ধরনের পুনরাবৃত্তি এই সময়সীমা বুঝিয়ে দেয়। শুধু ঘটনার কালসীমাই নয়, ক্রিয়ার সম্পাদন বৈশিষ্ট্যও কোনো কোনো সময় অসমাপিকার পুনরাবৃত্তিতে বোঝানো যায়। খাটতে খাটতে যান জেরবার হয়ে গেল, ধুকতে ধুকতেও চালিয়ে যাচ্ছে, মই দিতে দিতে শেষে মাছটির পিণ্ডগুলো ভাঙল, গিয়ার মারতে মারতেই তো কলকাতার রাস্তায় ড্রাইভারের হাত ব্যথা। ক্রিয়ার বিশেষ ধরন বোঝানোর জন্য অসমাপিকার এই পুনরাবৃত্তিরও রকমফের ঘটে। প্রথমে মূল অর্থবোধক অসমাপিকা ব্যবহার করে পরে তার সঙ্গে অনুকার শব্দ মিলিয়ে একটা পুনরাবৃত্তি ঘটানো হয়। এখন অবশ্য বহু ব্যবহারে এর অনেকগুলি একটিমাত্র শব্দ হিসেবেই বিবেচিত হয়, যেমন বুঝে শুনে, খেয়ে দে, মেরে ধরে, কেঁদে কেটে, জিরিয়ে টিরিয়ে, ঝাড়লে ঝুললে। এগুলি
কাল বা টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় ও সেখানেও এই পুনরাবৃত্তি ঘটে। খাবে দাবে, খেলো দেলো, মারবে ধরবে, মারলো ধরলো ইত্যাদি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে এই অসমাপিকা ক্রিয়াকে একটি পদ হিসেবে না দেখে সংযোজক, অসমাপিকা ইত্যাদি নানাভাবে ব্যাখ্যা করেছেন। আবার এর ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহারের কথা উল্লেখ করেছেন। তিনি এগুলিকে ক্রিয়ার বিভিন্ন রূপভেদের সঙ্গে মিলিয়েছেন। আমরা এই সবগুলিকেই একই অসমাপিকা ক্রিয়ার বহু প্রয়োগ বৈচিত্র্যের উদাহরণ হিসেবে নিতে চাই। অসমাপিকা ক্রিয়ার অভাবিত ব্যবহার বাংলা বাক্যকে বিচিত্র সামর্থ্য দেয়। কিন্তু এই বৈশিষ্ট্য বাংলা বাক্যের এতই নিজস্ব যে ইংরেজি বা সংস্কৃত ভাষার ব্যাকরণের কোনো বৈশিষ্ট্য দিয়ে এর ব্যবহার বৈচিত্র্য বুঝে ওঠা যায় না। সংস্কৃত বা ইংরেজি ভাষার কোনো গঠন উপকরণকে অসমাপিকার কাজে ব্যবহার করা যায় না। বাংলা ব্যাকরণ তৈরি হয়েছে ইংরেজি ব্যাকরণের আদর্শে, তাই অসমাপিকা ক্রিয়ার মতো এমন বিশিষ্ট বাংলা রীতিকে ব্যাকরণে নির্দিষ্ট করার জন্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়কেও পার্টিসিপাল, ইনফিনিটিভ, ডুপ্লিকেটেড ভার্ব, কম্পাউন্ড ভার্ব ইত্যাদি ইংরেজি ব্যাকরণসম্মত ভাগে অসমাপিকাকে ভাগ করতে হয়েছে। ইংরেজি বাক্যের গঠনরীতি, কর্তা, ক্রিয়া, কর্ম এই পরম্পরায় অপরিবর্তনীয়ভাবে বাঁধা। এই পরম্পরার মধ্যেই সাবঅর্ডিনেট ক্লজ বা কমপ্লিমেন্ট হিসেবে বড় বড় বাক্যাংশ ঢুকতে পারে। ইংরেজি বাক্যের এই গঠনরীতি দিয়ে অসমাপিকা ক্রিয়া নির্ভর বাংলা বাক্যকে বুঝে ওঠা দুরূহ। বস্তুত ইংরেজি বাক্য গঠন রীতি অনুযায়ী বাংলাজ্ঞ কেউ যদি বাংলা বাক্যকে পরীক্ষা করেন তাহলে তার কাছে বাংলা বাক্যটিকে বিপর্যস্ত মনে হবে। অন্যদিকে সংস্কৃত বাক্য গঠন রীতিতে প্রতিটি পদের সঙ্গে প্রতিটি পদের সম্পর্ক কারক অনুযায়ী বিভক্তি চিহ্ন দ্বারা এতই অবিচ্ছেদ্যভাবে বাঁধা যে বাক্যের মধ্যে পদের স্থান পরিবর্তনেও অর্থের কোনো পরিবর্তন ঘটতে পারে না। বাংলায় বিভক্তি চিহ্ন সবসময় খুব স্পষ্ট নয়। বস্তুত স্বতন্ত্র শব্দ দিয়েই বাংলায় বিভক্তির কাজ সারা হয়। বিভক্তি চিহ্ন পদের অপরিত্যাজ্য কোনো অংশ নয়। ফলে বাংলাজ্ঞ কেউ যদি সংস্কৃত বাক্যের গঠন রীতি অনুযায়ী বাংলা বাক্য পরীক্ষা করেন তাহলে তার কাছে বাংলা বাক্যটিকে অর্থহীন মনে হবে। অসমাপিকা ক্রিয়া বাক্যের ভেতর যে কাজগুলো করতে পারত, অসমাপিকা ব্যবহার না করে সেগুলো নিষ্পন্ন করতে পণ্ডিতরা সংস্কৃত রচনারীতির সমাসসন্ধি বহুল, অনেক সময় প্রত্যয় নিষ্পন্ন বিশেষণ পদের ব্যবহার ঘটালেন। এই ধরনের বিশেষণ পদ একটিমাত্র শব্দ হওয়ায় ও তার সঙ্গে বিশেষ্যের সম্পর্ক অত্যন্ত প্রত্যক্ষ হওয়ায় সাহেবদের পক্ষে এই বিশেষণের ব্যবহার বুঝে ওঠা সহজতর ছিল। যেমন মেয়েটি কাঁদতে কাঁদতে আসছে আর রোদুদ্যমানা মেয়েটি আসছে, এই দুটি বাক্যের মধ্যে প্রথমটি বাংলা যিনি জানেন না তার পক্ষে কঠিন, কারণ কাঁদতে কাঁদতে এই অসমাপিকা পদটি ক্রিয়াকে বোঝাচ্ছে না কর্তাকে বোঝাচ্ছে এটা তিনি সহজে ধরতে নাও পারেন। তার কাছে পরের বাক্যটির রোদুদ্যমানার সঙ্গে মেয়েটির সম্বন্ধ সহজবোধ্য। কিন্তু শুধুই বাংলায় কথা বলেন এমন কারো পক্ষে দ্বিতীয় বাক্যটি কঠিনতর, কারণ সেখানে শব্দার্থ ও বিশেষণের লিঙ্গ জানার সমস্যা আছে। আমরা এতক্ষণ পড়ছিলাম উপনিবেশের সমাজ ও বাংলা সাংবাদিক গদ্যে লেখা দেবেশ রায়ের উদ্ধৃতি, যেখানে তিনি অসমাপিকা ক্রিয়া নিয়ে তার বক্তব্য লিখেছেন। ভাষা জ্ঞানের সূক্ষ্মতায় ও নির্ভুলতায় দেবেশ রায় এভাবেই ভেঙে ফেলেন বাংলা ভাষার সবথেকে বেশি প্রচলিত ও প্রচারিত এক লোকশ্রুতিকে। একই সঙ্গে তিনি গড়ে তোলেন নতুন এক মিথ বা অতিকথা। বাংলা গদ্যের ধারণ ক্ষমতা, নমনীয়তা, রূপবৈচিত্র্য এমন যে মননার, কল্পনার, অনুভব, উপলব্ধির ভুবনের কোনো কিছুই তার প্রকাশ ক্ষমতার অতীত নয়। অনুভূতির ও অভিজ্ঞতার সম্প্রসারণ, ভাষার বহন ও ধারণ ক্ষমতা বৃদ্ধি আর বিষয়ের পরিধি প্রসার, কোনো একজন স্রষ্টার তার রচনা মাধ্যমে এই কাজগুলো বা এর কোনো একটিও করে ওঠা একজন সাহিত্যিকের সার্থকতার অনস্বীকার্য চিহ্ন। দেবেশ রায় এই তিনটি কাজই করতে পেরেছেন। কথা সাহিত্যের সমস্ত শর্ত পূরণ করেও খুব কম লেখকের পক্ষেই এই তিনটি কাজ করে ওঠা সম্ভব হয়। যারা পারেন তারা সেই সাহিত্যের নির্মাণকর্তাদের ভেতর গণ্য হন। দেবেশ রায়
150 বছরের বাংলা গদ্য সাহিত্যের প্রধান নির্মাণকর্তাদের একজন। বন্ধু কাজল গো মোরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে বন্ধু কাজল গো মোরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে। আপনারা শুনছেন কথা সাহিত্যিক দেবেশ রায়ের সাহিত্যকর্মের বিভিন্ন আঙ্গিককে ফিরে দেখা নিয়ে রেডিও কোয়ারেন্টাইন কলকাতার বিশেষ অনুষ্ঠানমালা দেবেশ পারের বৃত্তান্ত। আজ আমাদের চতুর্থ বক্তা লেখক এনাক্ষী রায়। তিনি বক্তব্য রাখবেন দেবেশ রায়ের গল্প রচনার উপরে। মূলত 3টি গল্পের সূত্র ধরে এই পর্বে আসুন শুনি গল্পকার দেবেশ রায়ের বৃত্তান্ত। হস্তির কন্যা বাহমনের নারী মাথায় নিয়া তাম কলসিয়া সখী হাতে সোনার ঝাড়ি সখিয়া অমর হায় হস্তির কন্যা রে খানিক দয়া নাই মাহু তগ লাগিয়া রে। নমস্কার। আজকে আমাকে সাহিত্যিক দেবেশ রায়কে নিয়ে কিছু কথা বলবার জন্য অনুরোধ করা হয়েছে। তো দেবেশ রায় আমার পরিচিত যে চেনা দেবেশ রায়কে নিয়ে বলা আমার পক্ষে খুব সোজা, কিন্তু লেখক দেবেশ রায়কে নিয়ে বলা প্রায়ই অসম্ভব। এত বিস্তার তার লেখায়, কোথা থেকে যে কোথায় শুরু করব, কোথায় শেষ করব, আমার পক্ষে খুবই অসম্ভব ব্যাপার। কথাটা খুব ক্লিশে শোনালেও অগাধ সমুদ্রের সঙ্গেই ওর লেখার তুলনা করা চলে। এই যে ওনার না বলে ওর কথাটা বললাম, এটা নিয়েও ওর সঙ্গে আলোচনা হয়েছিল একবার। বলেছিলেন ওনার কথাটা শুদ্ধ নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হয়ে ব্যবহার করতে হয়। আজ ওর কথা নয়, ওর 2-4টে গল্প নিয়ে বরং কিছু বলবো। হ্যাঁ, 2-4টের বেশি আটবে না এই স্বল্প সময়ে, আর সময়ে খুললেও আমার মস্তিষ্কে খুলবে না। ওর এক একটা গল্প যে কত দিক খুলে দেয়, একটা গল্প নিয়ে আলোচনা চলতে পারে ঘন্টার পর ঘন্টা। যা লেখেন তার বাইরেও অনেক কিছু দেখতে পায় পাঠক। আমার জানা মতে দেবেশ রায়ের প্রথম গল্প বেরিয়েছিল জলার পত্রিকায়, সম্ভবত 53 সালে। 53 সালে ওনার বয়স ছিল 17 বছর। 55 সালের 10ই সেপ্টেম্বর দেশে প্রকাশিত হয় হাড় কাটা গল্পটা। দেশে প্রকাশিত গল্পটা একটা বড় অংশের পাঠকের কাছে নতুন রকমের একজন গল্পকার হিসেবে দেবেশ রায়কে প্রথম পরিচয় করিয়ে দেয়। তখন তার বয়স 19, অথচ তার প্রথম বই কিন্তু বের হয় এর 15 বছর পরে। যখন দেশে প্রথম গল্পটি ছাপা হচ্ছে তখন তিনি 3rd ইয়ারের ছাত্র, জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের। আর যখন প্রথম বই প্রকাশ হচ্ছে তখন তিনি ওই কলেজেই 10 বছর অধ্যাপনা করে ফেলেছেন।
মাঝখানে এই 15 বছরে তিনি প্রচুর লিখেছেন। এমন নয় যে তিনি কিছুই লেখেননি। এর মধ্যে দুটো উপন্যাস বেরিয়ে গেছে, যযাতি বেরিয়ে গেছে, আপাতত শান্তি কল্যাণ হয়ে আছে বেরিয়ে গেছে, মফস্বলী বৃত্তান্ত ধারাবাহিক প্রকাশ পাচ্ছে। এছাড়াও প্রচুর গল্পও লিখে ফেলেছেন এর মধ্যে। কলকাতার কবি সাহিত্যিকদের কাছে যথেষ্ট আলোচনার মধ্যেও তার নাম শোনা যায়। নতুন ধরনের গদ্যরীতি নিয়ে, নতুন উপন্যাসের নামকরণ নিয়ে। এত লেখালেখির পরও অত দিন পর, 15 বছর পর, মাত্র 8খানা গল্প নিয়ে প্রকাশ হলো তার প্রথম বই, দেবেশ রায়ের গল্প। বইটার নামটাও কত লক্ষ্য করার মতন। কতটা আত্মবিশ্বাস থাকলে প্রথম বইয়ের এইরকম নাম দেয়া যায়। যেন দেবেশ রায় এই নামটাই যথেষ্ট। তিনি যে থাকতে এসেছেন যেন তিনি ভালোভাবে জানতেন, তখন থেকেই তিনি বুঝতে পেরেছিলেন। এই যে 15 বছর ধরে একটা বইয়ের জন্য অপেক্ষা, কোথাও কোনো তাড়াহুড়ো নেই, এত ধৈর্য, এই ধৈর্যের ছায়া কিন্তু তার লেখাতেও পড়েছে। কোনো তাড়াহুড়ো নেই, তিনি শব্দ নিয়ে লোফালোফি খেলছেন, বিন্যাসের প্রতি সূক্ষ্মাতি সূক্ষ্ম কোণে আলো ফেলে ফেলে চলে যাচ্ছেন, ধীর স্থির হয়ে এক একটা ছবি ফুটিয়ে তুলছেন। সিনেমার মতো গল্পগুলোকে চোখের সামনে দেখতে পাচ্ছে পাঠক। আমাকে উনি ব্যক্তিগতভাবে একদিন বলেছিলেন, লেখক শুধু লিখবে, লেখাটাই তার কাজ। কে ছাপবে, আদৌ ছাপা হবে কি না, কবে বই হবে, এসব নিয়ে কখনো মাথা ঘামাবি না। বই করার ভাবনা প্রকাশকের। প্রকাশকরা বই করার জন্যই বসে আছে, তারা লেখক খুঁজে নেবে। লেখক শুধু তার নিজের লেখাটা ভাববে। তিনি আর একটা কথাও গল্পে গল্পে বলেছিলেন, লিখতে বসলে আমরা যারা অল্প বিস্তরও লিখি, আমি জানি না, আমার মনে হয় বেশিরভাগ লেখকই ছবি দেখতে পান। একটা ছবি, আমি এটা শুনেছি যে যারা অভিনয় করে মঞ্চে, তাদেরও ওই ছবিটা মাথায় না এলে তারা মঞ্চে ঠিকভাবে চরিত্র ফোটাতে পারেন না। আমাদের লেখকদের ক্ষেত্রেও তাই, গদ্য লেখকদের ক্ষেত্রে একটা ছবি আসে, ছবিটা না আসা অবধি লেখা যায় না। ছবিটা দেখি, তারপরে আমরা লিখি। অন্তত আমি তো তাই করি। আমরা বললে ভুল হবে, আমি জানি না। কিন্তু উনি, দেবেশ রায়, বলেছিলেন তিনি শুধু দেখেন না, তিনি কানেও শোনেন। মাঝরাতে ঘুম থেকে ডাকাডাকি করেন চরিত্ররা। এমনও হয়েছে তিনি শুয়ে পড়েছেন, চারদিকে কোলাহল করছে তারা, তিনি জেগে উঠে তাদের লিখলেন, তারপর তিনি ভোরবেলা ঘুমোতে গেলেন। এটা বারবার নাকি হয়েছে। উনি এই গল্পগুলো আমাদের করেছেন। বাংলা ছোট গল্পের আধুনিকতা নিয়ে তিনি তার গল্পের বইয়ের ভূমিকায় লিখছিলেন, এই সচেতন বা অচেতন পরিপ্রেক্ষিতেই হয়তো 50-এর দশকের মাঝামাঝি আমরা যারা গল্প উপন্যাস লিখতে শুরু করি, তাদের অনেকের ভেতর বিষয় ও আঙ্গিকের এক নতুন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন বোধ জেগেছিল। এই প্রেরণার ফলে বাংলা গল্পে, উপন্যাসের ততটা নয়, ভাষার, ঘটনাবিন্যাসের, চরিত্র নির্মাণের, রূপকার্থ আরোপের, এমনকি গল্পের নামকরণেরও নতুন নতুন চেষ্টা শুরু হয়। মাঝে মধ্যে দেখেছি ওই নতুন লেখার আন্দোলনকে নাম দেওয়া হয়ে থাকে নতুন রীতি আন্দোলন। গল্প উপন্যাসের নতুন প্রকরণের জন্য তরুণ লেখকদের চেষ্টা ও প্রয়াসের সঙ্গে কোনো কোনো বয়স্ক প্রতিষ্ঠিত লেখক নিজেকে মিলিয়েছিলেন। তেমনই সমবেত উদ্যোগে ও সমর্থনে ছোট গল্প, নতুন রীতি গ্রন্থমালা ও এই দশকের গল্প বইটি প্রকাশিত হয়। এই গ্রন্থমালা ও এই বইটির একটি বিশেষ সময়ে বিশেষ অবদান ছিল। কিন্তু দেশ পরিচয়, নতুন সাহিত্য, সাহিত্যপত্র, এইসব পত্রপত্রিকাতে এই নতুন গল্প আন্দোলনের শুরু ও এদের কাছ থেকে এই গল্প আন্দোলন খুবই সমর্থন পাচ্ছিল। তাই নতুন রীতি পত্রিকার নামে
সমগ্র আন্দোলনের পরিচয় দেওয়া অসঙ্গত। আর এই কারণেই আধুনিক বাংলা গল্পের নতুনত্বের সূত্রনির্দেশের প্রথম চেষ্টার পর আমারই এক গল্পের বইয়ের ভূমিকায় আমাকে স্পষ্টতই বলতে হয়েছিল, ছোট গল্প, নতুন রীতি, এই অভিধা আমি স্বীকার করি না। 50-এর দশকের মাঝামাঝি থেকে গল্প লেখার যে চেষ্টা শুরু হয়, তার সাফল্য ব্যর্থতা মাপার একমাত্র নিরিখ সেই সব গল্প লেখার 25-30 বছর পরও সেই গল্পে নবীনতা ও আধুনিকতা অক্ষুণ্ণ আছে কিনা। এই কথাগুলো আমি কেন বললাম সেটা এর পরের গল্পটা আমি একটা গল্প বলছি ওনার, সেটা পড়লে বোঝা যাবে। 25-30 নয়, 50 বছর পার করেও এই গল্পের নবীনতা ও আধুনিকতা বর্তমান। এই কদিন আগে যে এনআরসি সিএএ নিয়ে সরব হয়েছিল গোটা দেশ, অনেক লেখাও বেরিয়েছে সে সময়, এমনকি গল্প লেখাও হয়েছে, আমি দেখেছি বিভিন্ন ওয়েব ম্যাগাজিনেও হয়েছে। তো আমি আশ্চর্য হয়ে দেখলাম এই সময়ে এই ইস্যুতে সবচেয়ে যথাযথ লেখাটা দেবেশ রায়ের গল্প উদ্বাস্তু, যেটা দেবেশ রায়ের প্রথম বইতে ছিল। অতদিন আগের লেখা গল্পটা এখনো সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে গেল। এই লেখাকে কালজয়ী বলবো না তো কি বলবো। উদ্বাস্তু গল্পটা আমি একটু বলি। উদ্বাস্তু গল্পের মূল চরিত্র 3 জন। শ্রী সত্যব্রত লাহিড়ী, তার স্ত্রী অনিমা লাহিড়ী, মেয়ে অঞ্জনা। তো নিম্নবিত্ত পরিবারটির মাথা সত্যব্রত লাহিড়ী। সকালে তিনি চাটা বিছানায় বসে বেশ আয়েশ করে খান। তো স্ত্রী কন্যার ডাকাডাকি, সাধাসাধি, চায়ের কাপে ঠোঁটের কাছে এনে কাকুতি মিনতি যেমন হয় আর কি, এই সময়টা নিজেকে খুব সম্পন্ন ব্যক্তি বলে মনে হয় তার। বাকি দিনের বাধা কাজকর্ম, ক্লেদ, গ্লানি, এই সব সকালের এই আয়েশটুকুকে উপর ভর করেই তিনি কাটিয়ে দিতে পারেন। এইরকম একটা জীবনে অভ্যস্ত সত্যব্রত বাবুর বাড়িতে একদিন সকাল সকাল থানা থেকে লোক এসে পড়ল। ঠিক এই আয়েশ করে চা খাওয়ার সময়টাই সে লোক দুটো এলো। কি ব্যাপার? না, থানায় একবার দেখা করতে হবে। শ্রী সত্যব্রত লাহিড়ী, পিতা শ্রী পূর্ণব্রত লাহিড়ী, হোল্ডিং নম্বর 230/A/6। নাম ঠিকানা মিলিয়ে তারা বলল ঠিক এই সত্যব্রত লাহিড়ীকেই দেখা করতে বলা হয়েছে। তো থানায় গিয়ে সত্যব্রত লাহিড়ী অদ্ভুত অদ্ভুত সব কথা জানতে পারছেন। তো 1939 থেকে 45 পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, পৃথিবীর ভূগোল ইতিহাসে যে তাতে গুরুতর পরিবর্তন হয়েছে, তার সুসম্পাদিত সুসংহত তালিকা না থাকায় পৃথিবীর অধিবাসীদের দেশ, জাতি, ভাষা, বংশ ইত্যাদি চিহ্নিত করার প্রয়োজন ঘটেছে। সব দেশের ভূগোল ইতিহাস এত গুরুতর পরিবর্তনের সম্মুখীন হয়েছে যে কে সে বিষয়ে নিশ্চিত জানার উপায় নেই। সে কারণে খাঁটি ব্যক্তির সন্ধান নামক রাষ্ট্রসংঘের কর্মসূচির ভিত্তিতে সমস্ত দেশেই যে যা বলে পরিচিত ঠিক তাই কিনা পরীক্ষা করা হচ্ছে। এখন সত্যব্রত লাহিড়ী যে সত্যব্রত লাহিড়ী নয়, তার একাধিক যুক্তি উপস্থিত হয়। সত্যব্রত লাহিড়ী পূর্ণব্রত লাহিড়ীর ছেলে, আবার ঢাকা ইউনিভার্সিটি 1945 সালের বিএ পাস, কিন্তু তিনি বিএর সার্টিফিকেটটা দেশভাগের জন্য আনতে পারেননি। সেটা তিনি দাখিল করতে পারছেন না। এর জন্য তার 3-3টে চাকরিও প্রমাণ দাখিল না করার জন্য খোয়াতে হয়েছে। তো 3টি তথ্য কিছুতেই এক জায়গায় এসে মিলছে না। 3-4 রকমভাবে প্রমাণ হয়ে যাচ্ছে যে সত্যব্রত লাহিড়ী আসলে মৃত সত্যব্রত লাহিড়ী পরিচয় বহন করা অন্য মানুষ। ঢাকা ইউনিভার্সিটিতে 2 জন সত্যব্রত লাহিড়ী সেই বছর পড়েছে,
তার মধ্যে একজন মৃত। এখন ইনি সেই জীবিতজন না মৃতজন সেটা আর কোনোভাবেই কোনো দিক দিয়ে প্রমাণ করতে পারছেন না। পূর্ণব্রত লাহিড়ী ওনার বাবা, তো পূর্ণব্রত লাহিড়ী, সত্যব্রত লাহিড়ী, তার সঙ্গে ঢাকা ইউনিভার্সিটির বিএ পাস, একসঙ্গে আর মিলছে না কিছুতেই। কোনো না কোনোভাবে নাকচ হয়ে যাচ্ছেন যে উনি সত্যব্রত লাহিড়ী নন। অন্যদিকে তার স্ত্রী অনিমা, তিনিও তার বৈধ স্ত্রী কিনা সে নিয়েও একটা সংকট। একটা মত আছে যে দেশভাগের সময় অনিমার বাবা হেমচন্দ্র সান্যাল এদেশে চলে এলেও তাদের সঙ্গে তাদের দ্বিতীয় কন্যা অনিমা ভারতে আসেনি। অনিমা তাদের পাড়ারই এক আশ্রয়দাতা, ওরা দেশভাগের আগে যিনি আশ্রয় দিয়েছিলেন ওদের, এনামুল হক চৌধুরীর বাড়িতে তারা ছিলেন, তারাই তাকে এনাদের ভারতে পার করে দেয়। কিন্তু যখন হেমচন্দ্র সান্যাল আসেন অনিমা নাকি তাদের সঙ্গে ছিল না। এদিকে এনামুল হক চৌধুরী নাকি এক এইচ.এস. সান্যালের মেয়ে অনিমাকে বিয়ে করেন এবং কুমকুম চৌধুরী নাম নেয়। এদিকে কুমকুম চৌধুরী গর্ভাবস্থায় থাকলে তখন হেমচন্দ্র তাকে তড়িঘড়ি এই পাড়ে আনেন, এনে তড়িঘড়ি মিথ্যে কথা বলে আনেন, এনে এই বিয়ে দিয়ে দেন সত্যব্রত লাহিড়ীর সাথে, মানে তথাকথিত সত্যব্রত লাহিড়ীর সাথে। তো এইদিকে সেই কুমকুম চৌধুরী আর অনিমা চৌধুরী একই কিনা, একই ব্যক্তি কিনা সেটা কিন্তু প্রমাণ হয় না। আবার প্রমাণ মানে দুরকমই খোলা আছে, মানে কুমকুম চৌধুরী হতেও পারে অনিমা চৌধুরী, আবার নাও হতে পারে, দুজন আলাদাও হতে পারে। এখন যদি কুমকুমে অনিমা হয় তাহলে যে গর্ভবতী অবস্থায় এসেছিল তার বিয়ের 7 মাস পরে সত্যব্রত লাহিড়ী আর অনিমা লাহিড়ীর মেয়ে হয়, সেটাও একটা কোশ্চেন মার্ক। তো তাহলে সেই অঞ্জনা কার সন্তান? যদি কুমকুম এবং অনিমা একই ব্যক্তি হয় তাহলে এনামুলের সন্তান হতে পারে, আর যদি না হয় তাহলে অঞ্জনা সত্যব্রতরই সন্তান। কিন্তু এটা নিয়ে একটা সংশয় থেকেই যায়। তো গল্পের শেষ লাইনগুলো বলি। পূর্ব মুহূর্ত পর্যন্ত যেগুলো সংসার ছিল এখন সেগুলো আলোহীন চোখের গর্ত, যেন মিথ্যা পল্লব তুলে উঠোনে অনিমা আর সিঁড়িতে সত্যব্রতর দিকে তাকিয়ে আছে। সেই ঘর, সেই বাড়ি, সেই পরিবার, সেই সুখ পা গজানো রাক্ষসের মতো সত্যব্রত অনিমার চারদিকে আচ্ছন্ন করে তোলে এবং সেই ক্রমঘনিষ্ঠ অন্ধকারে আকাশে নিঃশব্দ ঘোষণা, তুমি তুমি নও সত্যব্রত, তুমি নও অনিমা। সম্পূর্ণ অনাত্মীয় দুটো আত্মা মাটিতে মুখ থুবড়ে বসে পড়ে। বাইরে কচি করুণ একা কণ্ঠে তীরের মতো তীব্র স্বরে অন্ধকারকে ভেদ করে অঞ্জু তাদের আত্মার তর্পণের মন্ত্র হাঁকবে, বাবা মা তারই অপেক্ষায়। আশ্চর্য গল্প। আমি কিনা, তুমি কিনা সংশয়। আরেকটা কথা বলি, দেবেশ রায় গত বছর 2019-এর জুনে উনি একবার অসুস্থ হয়ে যান, রক্তাল্পতায় ভুগছিলেন। তাকে হাসপাতালেও দিতে হয় কিছুদিন, 7 দিন মতন ছিলেন। তো সেই সময় সেরে উঠে তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা ধারাবাহিক ওই সময় স্মৃতিচারণ করছিলেন। তো ওনার স্মৃতিচারণটা বলি। এই তো মাস 2 হয়নি মৃত্যু চোখের সামনে এসে দাঁড়িয়ে ডেকেছিল, এসো, চলে এসো। আমি তার চোখে চোখ রেখে বলছিলাম, কি করে যাই, সেন্টেন্সগুলো তো ঠিক আসছে না। হাসপাতালের ডাক্তাররা আমায় বলেছিলেন সত্যি নাকি আমি এই কথাগুলো বলেছিলাম। তারপর থেকে আমাকে ওরা এসেই জিজ্ঞাসা করতেন, কি সেন্টেন্সগুলো ঠিকঠাক এসছে। আরেকটু লিখেছেন, এবার একটি পুজোর সংখ্যায় একটি ছোট উপন্যাস লিখেছি। উপন্যাসটি নিহিতার্থ যে কোনো জায়গায়, যে কোনো দেশে বা বিদেশে ঘটতে পারে। লিখতে বসে দেখি তার নায়ক হয়ে গেল ভোলা কোল মুন্ডা। জলপাইগুড়ি জেলা স্কুলে ক্লাস 7 থেকে স্কুল ফাইনাল পর্যন্ত আমার সহপাঠী।
পরে এসে জুড়ল নাগরাকাটায় আমাদের পার্টির এমএলএ প্রেম ওরাও। তার এক পাক কাটা বগলে ক্রাচ, ভুটান পাহাড়ের সানুদেশে এক চা বাগানে। এই উপন্যাস কোনো অর্থেই জলপাইগুড়ি নিয়ে লেখা নয়, কিন্তু যে কোনো অর্থেই জলপাইগুড়ি নিয়ে লেখা। আমার একটা ছোট উপন্যাস আছে পশ্চিম এশিয়ার তেলের রাজনীতি নিয়ে। বাঙালি দম্পতি তাদের এক প্রতিবন্ধী শিশুকে নিয়ে কোনো এক বড় কর্পোরেট চাকুরিতে থিতু। তো এই দম্পতি আমার চেনা কলকাতায়। সেই উপন্যাসটিতে তো জলপাইগুড়ি আসার কোনো ছিদ্রপথ নেই, কিন্তু সেদিন পাতা উল্টাতে গিয়ে দেখি সেই মরুভূমির রাস্তাঘাট দোকানপাটে জলপাইগুড়ি এসে গেছে। তো লেখক বোধহয় দু ধরনের হয়। কোনো লেখকের স্বভাব মাছের মতো, নিজের জল ছাড়া সে বাঁচে না, যেমন তারাশঙ্কর। আরেক ধরনের লেখকের স্বভাব পরিযায়ী পাখির মতো, ঋতুতে ঋতুতে তারা মহাদেশ মহাসাগর পাড়ি দেয়। রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তেমন লেখক। কেউ কি বলতে পারে পথের পাঁচালী গ্রামটা কোথায় বা চতুরঙ্গ কোথায় ঘটেছে? লেখক তো সে যে কল্পনাকে বাস্তব কল্পনাতে সত্য করে তুলবে, আর সেই কাজে যা সে লিখেছে সেটাকে বিশ্বাসও করতে পারে, যাকে অভিনবগুপ্ত বলেছিলেন সাধারণীকরণ, আর টি.এস. এলিয়ট বলেছিলেন ইউনিভার্সালাইজেশন। আমার লেখা দেখে সবাই খুঁজুক কোথায় আছে জলপাইগুড়ি, আমার জিন। এই জিনের টানেই বারবার ফিরে এসেছে তিস্তার পাড়ে। তিস্তা কেন্দ্রিক একেবারে অন্যরকম একটা গল্পের কথা বলি। গল্পটির নাম মৃত জংশন ও বিপজ্জনক ঘাট। এ গল্প তিস্তার, এ গল্পটা ভাদুয়েরও। তিস্তার স্রোতের ওঠা পড়া, তিস্তার ওপর দিয়ে বয়ে যাওয়া শীত, বিভিন্ন ঋতু, শীত, গ্রীষ্ম, বর্ষার প্রভাব বয়ে যায় ভাদুর জীবনে। ভাদুই ঘটনাস্থল ছিল বার্নেস ঘাট। তো এই গল্পের বিস্তার বার্নেস জংশন থেকে মালবাজার পর্যন্ত ছিল। এই আমিও এই এলাকারই মেয়ে, তাই গল্পটার সঙ্গে আমার একটা আত্মীয়তা হয়ে যায় শুরু থেকেই। তো বর্ণনা থেকে বোঝাই যাচ্ছে এই গল্প তিস্তা ব্রিজ তৈরি হওয়ার আগের। তখন আমাদের জলপাইগুড়ির কিং সাহেবের ঘাট থেকে নৌকা ছাড়তো, পরপর নৌকা ছাড়তো বার্নেস ঘাট অবধি। আর কিং সাহেবের ঘাটের কাছেই ছিল জলপাইগুড়ি শহরের কোর্ট। বেশিরভাগ ডুয়ার্সের লোকজন কোর্টেই আসতো, কোর্ট অফিস পাড়া আর কি, ওই কিং সাহেবের ঘাটের কাছে বিভিন্ন অফিস। ডুয়ার্সের লোকজন তো ওই বার্নেস ঘাট থেকে উঠতো, কিং সাহেবের ঘাটে নামতো। আর বা জলপাইগুড়ি শহর থেকে আলিপুরদুয়ার, কোচবিহার ওই যেতে হলে তো তিস্তা পার হতে হতো ওই নৌকোতেই। আর যেহেতু বিভিন্ন জায়গা থেকে ওইখান থেকে বিভিন্ন জায়গার বাস ছাড়তো, চতুর্দিকের ডুয়ার্সের বাস, আলিপুরদুয়ারের বাস সব ছাড়তো। তো ওইটা একটা জংশন ছিল, এবং ট্রেনও আসতো, ট্রেন ওই অবধিই আসতো। তখন আসামের লাইন ছিল না। তো ভাদুই তো ওখানে থাকে, ও নৌকা পারাপারের প্যাসেঞ্জার জোগাড় করে দেয়, বাসের প্যাসেঞ্জার জোগাড় করে দেয়, হোটেলে বাসন মাজার বদলে হোটেলে খেতে পায় আর ঘুমায় বাসের খালাসিদের সঙ্গে কোনো একটা বাসের ভেতরে। ওর বাধা ধরা কোনো কাজই নেই। তো দুটো প্যান্ট আর দুটো গেঞ্জি ওর সম্পত্তি। ভাদুইয়ের সুখ দুঃখ হাসি কান্না সব যেন তিস্তার সঙ্গে জড়িত। তিস্তা ছাড়া ওর কোনো অস্তিত্বই নেই। বার্নেস ঘাটে দাঁড়িয়ে তিস্তার জলের নানা রকম ওঠা পড়া লীলা খেলা দেখে, ওটাই ভাদুইয়ের অভ্যেস। তো নৌকা চালক ওভার সিং আর রাবণকে লড়িয়ে দিয়ে, তো সেই লড়াইয়ে ওরা দুজন লড়ছে, ভাদুই ওদের লড়িয়ে দিয়েছে। তারপরে লড়াইয়ে কী মীমাংসা কী করছে, ভাদুই উদাসীন হয়ে যায়, উদাস হয়ে তিস্তার খেলা দেখে যায়। প্যাসেঞ্জার ডাকে, হেই চলায়া, এই ধূপগুড়ি স্পেশাল, নর্থ বেঙ্গল এক্সপ্রেস, পাগলাগন্ডি, ডং 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 ডং, এমন চলিয়ায়, প্যাসেঞ্জার আসি গেছে। তো ভাদুই শুধু নানা রকম কাজ, অনেক কাজেই দক্ষ ছিল, সবই পারত, যে যেমন কাজ দিত। ও 3টে ভাষা জানতো, রাজবংশী ভাষা, ভাটিয়া আর হিন্দি। যেহেতু জংশন নানা রকম আসতো, তো হিন্দিটা জানবেই। আর ভাটিয়া হচ্ছে
ওই ওখানকার রাজবংশীরা যারা ভাটির দেশ থেকে এসছে, মানে বাংলাভাষী যারা, তাদের ভাটিয়া বলে। তো ভাটিয়া, রাজবংশী, হিন্দি 3টে ভাষাই জানতো। ভাদুয়ের জীবনযাত্রাকে দেবেশ রায় কিন্তু এমনভাবে তিস্তার সঙ্গে মিলিয়ে দিয়েছে যে তাকে আর তিস্তার থেকে আলাদা করা যায় না। যেন ভাদুই না থাকলে তিস্তা নেই, তিস্তা না থাকলে ভাদুয়ের কোনোই অস্তিত্ব নেই। হ্যাঁ, এদিকে ওভারসিং আর রাবণের লড়াইয়ে এক পক্ষে জিতে যাওয়ার আনন্দ, অন্য পক্ষে হারার ব্যথার মত্ততা যে তিস্তার জলের তলায় নির্ধারণ করা হয়েছে, তা এই অজ্ঞান ব্যক্তি দুজন বোঝেনি। যাত্রা শেষে সমস্ত নৌকাগুলো যখন ঘাটে একত্রিত হয়ে দাঁড়ালো, তখন সেই দৃশ্যকে এক বিপজ্জনক যুদ্ধের পরিসমাপ্তি ছাড়া আর কিছুই মনে হয় না। কবে বিপদ কাটবে, কবে আবার জংশন জীবিত হবে, কবে ভাদুই পাহাড়ে যাবে, ভাদুইয়ের এখন এই অপেক্ষায় থাকে। ভাদুই রাজবংশী জানে, ভাটিয়া জানে, হিন্দি জানে, যে করেই হোক পাহাড়ি ভাষা ভাদুইকে শিখতেই হবে। এই সব গল্প পড়ে অনেকক্ষণ স্তব্ধ হয়ে থাকতে হয়। এই জন্য দেবেশ রায়ের গল্প, মানে একটা গল্পের মাঝখানে আরেকটা গল্প, দুটো গল্পের মাঝখানে গল্পটা নিয়ে ভাবার প্রচুর জায়গা থাকে, এবং না ভাবতে পারলে আরেকটা গল্প মস্তিষ্কে ধারণ করা সম্ভব হয় না। আমি আরেকটা গল্প একটু বলছি, গল্পটা পড়বো না আমি পুরো, মানে কিছু সামান্য জিস্ট। মাত্র একটা দুপুর, একটা জ্যৈষ্ঠের রবিবারের দুপুর নিয়ে এক পরিবারের 5 জন সদস্য, বাবা মা, 2 মেয়ে ছেলে। একটা দুপুর, জ্যৈষ্ঠের দুপুর, গনগনে তাপ, ছুটির দিন, চারদিক নিস্তব্ধ। এই দুপুর কেমন হতে পারে? একটা দুপুরে নিয়ে এই এক পরিবারে 5 জন মানুষ 5 রকমভাবে ভাবছে, এবং সেই দুপুর জুড়ে ওই রাস্তা দিয়ে এক বেহালা, খেলনা বেহালা, যেগুলো ব্যাং বেহালা বলে, মাটির, তো বেহালা বাজিয়ে যাচ্ছে। সেই বেহালার যে সুরটা পুরো লাগছে না, মানে একটা যা হয় রাস্তা দিয়ে যাচ্ছে অস্পষ্ট সুর, অর্ধেক সুর, এবং সুরটা এতই উথাল পাতাল মন কামন করা, মানে প্রত্যেকের আলাদা করে সেটা নিয়ে কিছু কিছু উপলব্ধি হচ্ছে। এবং মজার কথা হলো, এই 5 জনের প্রত্যেকেই ভাবছে বাকি 4 জন ঘুমিয়ে আছে, সেই শুধুমাত্র জেগে। প্রত্যেকেই ভাবছে যে ওরা জেগে ঘুমিয়ে আছে, আমি জেগে। এবার ভেবে প্রত্যেকেই ওই সুরটা শুনে নিজের মতো করে একটা উপলব্ধি তাদের মধ্যে হচ্ছে। তো এই সুরটা, এই বাঁশিটা বারবার উনি বলেছেন, বাঁশিটা কিছু প্রত্যেকের ভাবনাতেই একটা জিনিস কমন, যে বাঁশিটা সুরটা পূর্ণ হচ্ছে না। সুরটা পূর্ণ হোক, কেন আরো মানে তৃষ্ণা মিটছে না। তো এই সুরটা কিসের, বাঁশির সুরটা? তো এটা একটা অদ্ভুত একটা ব্যঞ্জনা নিয়ে আসে। আমার মনে হয় যে এই বাঁশি আমাদের অপূর্ণ জীবন, এবং বাঁশির সুরটাও অসম্পূর্ণ। বাঁশিটা আমরা কোথাও একটা পূর্ণতার কাছে, সম্পূর্ণ সুরের কাছে পৌঁছতে চাইছি, কিন্তু পৌঁছতে পারছি না। এই একটা ব্যঞ্জনা আমার মনে হয় এই গল্পটা নিয়ে। কেননা প্রত্যেক পাঠকেরই তো একটা স্বাধীনতা থাকে গল্প উপন্যাস নিজের মতো করে বুঝে নেওয়ার। এই গল্পটা এই জন্যই আমার এরকম মনে হয় যে এই গল্পের শেষে যে এই বাঁশিটা আর দিকে একটা ধেয়ে যাওয়া, অথচ বাঁশিটা কিছুতেই পুরোপুরি পাওয়া যাচ্ছে না, সুরটা একটা বাঁশির পেছনে ধাইছি। সেটা এই জন্যই মনে হয় যে এটা কি একটা বিশ্বাসের কাছে, যে বিশ্বাস, যে রাজনৈতিক স্বপ্ন দেবেশ রায় দেখতেন, একটা নতুন রকমের দিশা, নতুন সমাজ, নতুন অন্যরকম একটা দিনের ডাক কি এ বাঁশিটা। এটা আমি এই জন্যই প্রত্যেক পাঠকেরই তো স্বাধীনতা থাকে নিজের মতো করে গল্প উপন্যাস বুঝে নেওয়ার। আমি এভাবেই বুঝতে চেয়েছি। এই জন্য যে দেবেশ রায় নিজেই এক জায়গায় বলেছেন, মার্ক্সবাদ বিনা কোনো আধুনিকতা নেই। তিনি মার্ক্সবাদে বিশ্বাস করতেন। এই ভাবনাটা উনি লেখার সময় ভেবেছিলেন কিনা আমি জানি না, আমি আমার মতো করে ভাবলাম। এই ভাবার জন্যও সাহসটা দিয়েছেন দেবেশ রায়। কেননা এটা প্রসঙ্গে একটা কথা বলি, যে একদিন দেবেশ রায়ের বাড়িতে গেছি,
আরও দুজন সাহিত্যিক এসেছিলেন ওখানে। আমরা তিনজন, দেবেশ রায়ের ভাই ছিলেন, তো চারজন। দেবেশ রায় যা হয় মানে দেবেশ রায়ের কাছে যাওয়া মানে তো উনি বলবেন, আর বাকিরা শুনতেই যাই আমরা আর কি। এমন না যে আমাদের কথা উনি শোনেন না, তা নয়, কিন্তু ওনার কথা শোনার জন্যই একটু করে উস্কে দেওয়া হয় আর কি। যে কারণ ওনার প্রতিটি কথার মধ্যেই ছিল যে এক একটা করে শিক্ষামূলক কিছু না কিছু জানা যেত। তা উনি সেদিন কপালকুণ্ডলা উপন্যাস নিয়ে একটু ব্যাখ্যা করছিলেন। তো বলছিলেন যে কাপালিক এখানে মানে একটা পুরনো ধ্যান ধারণার প্রতীক, অচলায়তন আর কি। যারা ওই পুরনো ওই নিয়ম নীতি ধ্যান ধারণার বাইরে থেকে বেরোতে পারছে না, কাপালিক প্রাচীন। আর নবকুমার নব্যশিক্ষিত যুবক, তার নতুন জীবনাচরণের প্রতীক সে, যে পুরনোকে অস্বীকার করছে। আর মাঝখানে কপালকুণ্ডলা যে নবকুমারকে বাঁচালো, সেটা এলিমেন্টাল আবেগ থেকে, কোনো সোশ্যাল আবেগ থেকে নয়। তো এই আলোচনাটা উনি এটুকু করার পর আরেক সাহিত্যিক, তিনিও বিশিষ্ট সাহিত্যিক, তো যখন তিনি প্রশ্ন করলেন বঙ্কিমচন্দ্র কি এটা বুঝে শুনে লিখেছিলেন, তখন দেবেশ রায়ের উত্তর ছিল তাতে কিছু এসে যায় না, লেখক যত না জেনে লিখবে তত কারেক্ট লিখবে। তো এইটা আমার মানে মনে হলো যে একটা গল্প বা উপন্যাসকে নিজের মতো করে অ্যানালিসিস করা তো পাঠকের একটা আছেই, স্বাধীনতা আছেই, এবং লেখক হয়তো ওটা ভেবে লেখেনি, পাঠক ওরমভাবেই ভেবে নিয়েছে, সেরম হয়। তো আরেকবার আসি, দেবেশ রায়ের বাংলা ছোট গল্পের আধুনিকতা নিয়ে লিখেছিলেন। সাহিত্যের ইতিহাস প্রধানত গৌণ লেখকদেরই ইতিহাস, যারা দুই মহৎ লেখকের মাঝখানে স্থান ও কালগত শূন্যতা পূরণ করে মাত্র। কিন্তু বালজাক যেমন বলেছিলেন, প্রত্যেকটি প্রামাণিক যুগের অন্তত একটি উপন্যাস দরকার। আমাদের সব চেষ্টাই সেই উপন্যাসটি লিখবার চেষ্টা, তাই আমাদের বেঁচে থাকা। এতক্ষণ মাত্রই 3টে গল্পের কথাই বলেছি। ওনার এত বড় অগাধ সমুদ্রের মতন তার লেখাজোখার জায়গা, প্রবন্ধ লিখেছেন, ঔপন্যাসিক হিসেবেই তিনি বিখ্যাত। তো গল্প প্রচুর লিখেছেন। তার মহাকাব্যিক উপন্যাস তিস্তাপাড়ের বৃত্তান্ত, তিস্তা পুরাণ, বরিশালের যোগেলমণ্ডল তো অসাধারণ। তিস্তাপাড়ের বৃত্তান্ত তো একটা মানে মিথ হয়ে গেছে। এছাড়া মফস্বলী বৃত্তান্ত আছে, দাঙ্গার প্রতিবেদনেরই কতগুলো আছে, তো অনেক লেখা উনি একজন বাংলা ভাষার লেখকদের মধ্যে ওনাকে বিশ্বমানের ঔপন্যাসিকই ভাবা হয়, এটাই সত্যি। তো আরও ওনার উপন্যাস নিয়ে আমি তো আজকে বলবো না, মানে বলার আমার অত ধৃষ্টতা সত্যিই হচ্ছে না। তা আমার মনে হয় ওনার লেখালেখি নিয়ে আরও চর্চা আগামী দিনে নিশ্চয়ই হবে, কেননা উনি সময়ের থেকে এগিয়ে থাকা লেখক, সময়ের থেকে এগিয়ে আছে। সঠিক সময়টা ওনাকে বুঝতে পারার মতন সঠিক সময়টা এখন অনেক পিছনে পড়ে আছে। সময় এগোবে, সময় একদিন ওনাকে ছুঁয়ে ফেলবে, তখন তার চিন্তা ভাবনা এই ধরাছোঁয়ার বাইরের তার লেখার জগৎ তখন আবিষ্কৃত হবে আরও বেশি, আরও অনেক বছর লেখার জগতে বেঁচে থাকবেন। সময়ের থেকে উনি অনেক অনেক এগিয়ে আছেন বলে আজকে এইটুকুই বললাম। নমস্কার। লাউ খাবার পারে কি পারে মা মোর কেওড়া বা কেষ্টে ফুল বা মোর কেওড়া বা কেষ্টে ফুল। লাউ খাবার পারে কি পারে মাও তোর কেওড়া বা কেষ্টির ফুলো, মাও তোর কেওড়া বা কেষ্টির ফুলো।
তোর বাবায় শোনে আনছে কি আনছে মাও তোর ভ্যাংড়া বাজায়া পাত্তর মাও তোর ভ্যাংড়া বাজায়া পাত্তর মুই ভেংরার ভীতি দেখো কি দেখো মা মুই হাসো বা মনে মনে মুই কান্দ বাঁচিতে চিতে ও তোর দাদায় শোনে আনছে কি আনছে মাও তোর কানা বাজায়া পাত্তর মাও তোর কানা বাজায়া পাত্তর মুই কান্নার ভীতি দেখো কি দেখো মা মুই হাসো বা মনে মনে মুই কান্দ বাঁচিতে চিতে তোর চাচায় শোনে আনছে কি আনছে মাও তোর টেড়া বাজায়া পাত্তর মাও তোর তেড়া বাজায়া পাত্তর মুই টেডার ভীতি দেখো কি দেখো মা মুই হাসো বা মনে মনে মুই কান্দ বাঁচিতে চিতে ওই লাউ খাবার পারে কি পারে মাও তোর কেওড়া বাকে স্টিল ফুলো মাও তোর কেওড়া বাকে স্টিল ফুলো কেওড়া বাকে স্টির ফুলো মাও তোর কেওড়া বাকে স্টিল ফুলো মামুর কেওড়া বাকে স্টির ফুলো মাও তোর কেওড়া বাকে স্টিল ফুলো মামুর কেওড়া বাকে স্টির ফুলো এতক্ষণ আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতার বিশেষ অনুষ্ঠান কথা সাহিত্যিক দেবেশ রায়ের সাহিত্য কীর্তিকে ফিরে দেখার অনুষ্ঠানমালা দেবেশ পাড়ের বৃত্তান্ত। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে।